প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টারভিউর নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালে শিশুদের যত্ন, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। ডাক্তার মোহাম্মদ ওমর ইবনে হাসান ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DCH MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালে শিশুদের যত্ন। আমরা দেখছি অনেকটাই শীতের আবহাওয়া চলে এসছে, যেহেতু আমরা বছরের প্রায় শেষ দিকে আছি, শীত শুরু হয়ে যাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো যে শীতকালে আমরা কি করে শিশুদের সার্বিক যত্নশীল হতে পারি। তো প্রথমেই জানতে চাইবো স্যার, শীতকালে কেন শিশুদের প্রতি বেশি আসলে আমাদের যত্নশীল হতে হবে? জি, ধন্যবাদ। আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আমি বলবো, যেহেতু এখন শীত প্রায় চলে আসছে এবং এই সময়ে বাচ্চারা কিন্তু কিছু কমন কিছু অসুখে ভুগে। বিশেষ করে এই সময়টাতে নিউমোনিয়া, ডায়রিয়ার রোগটা বেড়ে যায় এবং এই সময় যদি মা বাবারা ঠিক কেয়ারটা নিতে পারে তাহলে এই অসুখগুলো কিন্তু প্রিভেন্টেবল। মানে আমরা চাইলে এটাকে এতটা সিভিয়ার না করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, অথবা যত অসুখটা না হয় তারও ব্যবস্থা নিতে পারি। সেই জন্য আমি যদি প্রিভেন্টেবল মেজারগুলো নেই সেটাই বেশি ভালো হবে অসুখ হয়ে যাওয়ার পরে চিকিৎসা করার। আর যদি হয়েও যায় সেটাকেও আমি যদি জানা থাকে আমার, তাহলে অনেক সময় এই ম্যানেজমেন্টগুলো বাচ্চার কমপ্লিকেশনটা কম হবে। তো সেই জন্য আমার মনে হয় কিছু বিষয়ে আমাদের অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে মা বাবাকে। এই সময় থেকেই আসলে এই প্রস্তুতিটা নেওয়া দরকার। এই জন্য আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। শীতকালে বিভিন্ন ধরনের রোগে আসলে বাচ্চারা আক্রান্ত হন। তো কি কি অসুখ রয়েছে যেগুলো স্পেশালি এই উইন্টারে আমাদের বাচ্চাদেরকে আক্রান্ত করে? স্পেশালি হয় হচ্ছে এই সময়টাতে ডায়রিয়া এবং নিউমোনিয়া, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসে এবং পাতলা পায়খানা নিয়েই বেশিরভাগ আসে। এবং শীতকালে বিশেষ করে যখন গরম থেকে শীত আসতেছে, এই যে ট্রানজিশনাল পিরিয়ডটা, আবার যখন পুরোপুরি শীত চলে আসবে তখন কিন্তু বাচ্চাদের অসুখটা এতটা বেশি হবে না। আবার যখন শীত থেকে গরমে যাবে, এই ট্রানজিশনাল পিরিয়ডটার সময়ই সাধারণত বাচ্চারা এই অসুস্থগুলো হয়, বেশি ভোগে। জি, এবং মেইনলি এই দুইটা অসুখই বেশি হয়, একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে ডায়রিয়া। তো প্রথমেই যদি বলি ডায়রিয়া, জি, আমরা জানি এটি আসলে খুবই অনেক সময় দেখা যায় বাচ্চারা নেতিয়ে পড়ে কিংবা বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যায় যে হসপিটাল পর্যন্ত আসতে হয়। তো প্রথমে জানতে চাইবো যে ডায়রিয়া এটি কেন হয়? ডায়রিয়া, এটা বেশিরভাগ ডায়রিয়াই হচ্ছে ইনফেকশন, জীবাণু দিয়ে হয়। তার মাঝে কিছু ভাইরাল ডায়রিয়া হয়, বাচ্চাদের বেশিরভাগই ভাইরাল ডায়রিয়া হয়। বিশেষ করে 6 মান্থের নিচে রোটা ভাইরাল এবং আদার ভাইরাল ডায়রিয়া বেশি হয়। আর এছাড়া কলেরাও আমাদের দেশে একদম আনকমন নয়, অনেক সময়ই হয়ে থাকে। এবং আদার্স যে অর্গানিজমগুলো আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলো ডায়রিয়া হওয়ার একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যারা ব্রেস্ট ফিডিং বেবিগুলো যারা ছিলেন তাদেরকে যদি এর সাথে আর্টিফিশিয়াল মিল্ক দেওয়া হয় তাহলে তার জন্য অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে। এই জন্য অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে মিল্কের জন্য। জি, তো ডায়রিয়া হলে আমরা জানি এ সময় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়। কি ধরনের, এছাড়া আর কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসে? প্রথমে হচ্ছে ডায়রিয়া হলে পেশেন্ট যেটা প্রথম কমপ্লেন হচ্ছে তার লুজ মোশন, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হবে। এর পাশাপাশি তার ভমিটিং নিয়ে আসবে এবং অনেক সময় তার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, পেট ব্যথা এবং জ্বর থাকে। এই চারটা জিনিসই মোস্ট কমন। এবং ডিহাইড্রেশন নিয়ে আসে। আমরা যেটা পেশেন্টকে ভর্তি করতে হয় মেইনলি ডিহাইড্রেশনের জন্য। ডিহাইড্রেশন হলে পানি শূন্যতা, যেটা আমরা বলি, পানি শূন্যতা হলে শরীরে পানির পরিমাণ কমে যায়, যার জন্য পানির সাথে সাথে লবণ এবং অন্যান্য যে ইলেকট্রোলাইটগুলো কমে যাচ্ছে, যার জন্য রোগী অনেকটাই লেথার্জিক হয়ে যায় এবং অ্যাডমিশন দিতে হয়।
আচ্ছা, বাসায় মায়েরা বা গার্ডিয়ান যারা আছেন তারা কি করতে পারেন? ধরুন একটি বাচ্চার ডায়রিয়া শুরু হয়েছে, তৎক্ষণাৎ মা কি করবেন? জি, যদি ডায়রিয়া শুরু হয়, শুরুতেই যেটা মাকে করতে হবে, যদি বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়, তাহলে আমরা তাকে অবশ্যই তার ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করার মেইন, যেহেতু আমি আগেই বলেছি যে কিছু হচ্ছে তার ভাইরাল ডায়রিয়া হবে এবং কিছু হবে ব্যাকটেরিয়াল ডায়রিয়া। সো ভাইরাল ডায়রিয়ার জন্য তো আমার আসলে অ্যান্টিবায়োটিক নেই, সুতরাং অ্যান্টিবায়োটিকের রুলটা পরে, সেটা আমরা ডক্টরদের কাছে নিয়ে আসলে চিকিৎসক সেই অনুযায়ী উনি ওষুধ দিবেন। কিন্তু প্রথম যে কাজটা মা এবং বাবাকে করতে হবে সেটা হলো ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করতে হবে, পানি শূন্যতা যাতে না হয়। পানি শূন্যতা না হলে বাচ্চা কিন্তু খেলতেও থাকবে, ডায়রিয়া হতে থাকবে, কোনো সমস্যা নেই এবং সেটা লাইফ থ্রেটেনিং না। এবং পানি শূন্যতা না হওয়ার জন্য মাকে সাদা পানি, ডাবের পানি এগুলো বেশি করে খাওয়াতে হবে। বাচ্চাকে ওর স্যালাইন খাওয়াতে পারে 6 মাসের বেশি হলে, 1 বছর বা 2 বছর বা 5 বছরের বাচ্চা যদি বড় হয়, তাহলে তাকে তার বয়স এবং অনুপাতে এবং ওয়েট অনুপাতে তাকে ওট স্যালাইন খাওয়াতে হবে। এবং ওট স্যালাইন খাওয়ানোটাও কিন্তু আবার যদি সারাক্ষণই ওট স্যালাইন খাওয়া, বানানোরও একটি নিয়ম আছে স্যার, সেটি যদি বলে দিতেন। ওট স্যালাইন আমরা যেটা প্যাকেটজাত যেটা ওট স্যালাইন আছে, এটা হাফ লিটার পানির মধ্যে দিয়েই বানিয়ে ফেলতে পারছি, কিন্তু যেটা আমাদের মেইন সমস্যা হয় যে কতটুকু খাওয়াতে হবে, এটাই সমস্যা। বানানোটা কিন্তু সবাই জানে, কিন্তু অনেকে মনে হবে যে ডায়রিয়া হয়েছে শুধুই খাওয়াতেই থাকি, আসলে তা না। আমরা রাফলি বলি যে আফটার ইচ লুজ টুল, প্রতিবার পাতলা পায়খানার পরে তাকে যত কেজি ওজন আছে তাকে 10 দিয়ে গুণ করলে যা হবে, অর্থাৎ 10 থেকে 20 চামচ হচ্ছে একটা 10 কেজির বাচ্চা এরকম খাবে। এরকমভাবেই আমরা একটা রাফলি আইডিয়া বলে দিই। এবং প্রতিবার পাতলা পায়খানার পরে ডায়রিয়ার ওষুধ খাবে, মানে স্যালাইন খাবে। নট নেসেসারি যে সারা দিন ধরে শুধু স্যালাইনই খাবে। স্যালাইন বেশি খেলেও কিন্তু হাইপারনেট্রিমিয়া হয়ে সোডিয়ামের পরিমাণ বেড়ে ইমব্যালেন্স হয়ে যাবে। জি, বেশি হয়ে যায়। ইমব্যালেন্স বলতে কিন্তু বেশিও আছে, কমও আছে। যদি আমি ওর স্যালাইন রাইট টাইমে না খাওয়াই তাহলে কমে যাবে, আবার যদি বেশি খাওয়াই তাহলে আমরা অনেক সময় হাইপারনেট্রিমিয়া নিয়ে এসে পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে। সো এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। ডাক্তারের সাথে যোগাযোগ করে যতটুকু বলবেন সেই পরিমাণে আফটার ইচ লুজ টুল, প্রতিবার পাতলা পায়খানার পরে সেই পরিমাণ স্যালাইন খাবে। আর সাদা পানি, ডাবের পানি সে যতটুকু ইচ্ছা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। জি, এছাড়া অনেক সময় স্যার আপনি বললেন ডায়রিয়ার সাথে সাথে ভমিটিং, অর্থাৎ বমিও হয় অনেক। জি, দেখা যাচ্ছে বাচ্চা পেটে রাখতে পারছে না, যখনই স্যালাইন দিচ্ছে ততবারই সে বমি করে ফেলে দিচ্ছে, এক্ষেত্রে মা কি করতে পারে? বমির বিষয়টা হচ্ছে, বমির জন্য আমাদের কিছু অ্যান্টিএমিটিক ড্রাগ আছে, ডোমপেরিডন এবং আদার্স। কিন্তু ড্রাগের আগে যেটা করতে হবে, মাকে যেহেতু আমরা ম্যানেজমেন্টটা মাকে বলছি, ডক্টর হিসাবে তো ডক্টরের কাছে গেলে ওষুধ দিবেই। মাকে অবশ্যই কোনো জোরাজুরি করে খাওয়াবেন না, এবং যতটুকু প্রয়োজন শুধু পানিটাই আপাতত বেশি খাওয়াবে। যদি ব্রেস্ট ফিডিং করে থাকে বাচ্চা, তাহলে বাচ্চা ব্রেস্ট ফিডিং করবে, এবং বাচ্চাকে একটু সময় দিতে হবে। পানিটা যাতে না, পানি শূন্য না হয় সেই খাওয়াটাই তাকে এনশিওর করতে হবে। বাকি যে বমির জন্য যদি আমি গ্যাপটা একটু দিই খাওয়ার, যদি বমি করে বেশি তাহলে অল্প কিছু খাওয়া দিলাম, বেশি চাপাচাপি করে বেশি না খাইয়ে অল্প করে গ্যাপ দিয়ে খাওয়াবো। আমি একদমই একবারই অনেক বেশি না খাইয়ে তাকে আধা ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে খাওয়ালে আমার মনে হয় বমির যে সমস্যাটা অনেকটা কমে আসবে। অবশ্যই বমি প্রথম 2-1 দিনই থাকে, তারপরে আবার যখন আমি ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট শুরু করে দিই তখন কিন্তু বমির পরিমাণটা কমে আসে। আর শুধু ডায়রিয়া হলে আমি শুধু স্যালাইন এবং আমরা ওয়েট করতে পারি 2-3 দিন, যদি ডিহাইড্রেশন এরকম না হয়। এবং ফিভার, যদি জ্বর আসে এর সাথে, অনেক সময় জ্বর আসে, তাহলে জ্বরের জন্য নাপা যে সিরাপ বা প্যারাসিটামল সিরাপ ফর্মে পাওয়া যায়, সেগুলি আমরা সাধারণত প্রেসক্রাইব করি বাচ্চাকে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে ডায়রিয়ার কিছু ট্রিটমেন্ট, বেশিরভাগ ট্রিটমেন্টই আপনারা বাসায় সাজেস্ট করেন, এবং কিছু ক্ষেত্রে হসপিটালে আসার প্রয়োজন হতে পারে। তো সেটি কখন, একজন মা কখন তার সন্তানকে নিয়ে হসপিটালে যাবেন? জি, তার আগে আমি বলবো যে আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে স্যালাইন খাওয়ার বিষয়টা আমি আসলে বলেছি, ওর স্যালাইন। এছাড়া যে বিষয়টা, অন্যান্য খাওয়াগুলো কিন্তু সে স্বাভাবিক খাবে, খাবারটা বন্ধ করে দেওয়া যাবে না। অন্যান্য খাওয়া হয়তো বমি করলে একটু ছিল আগে যে খাবার দিলেই হয়তো বারবার পায়খানা হবে, এজন্য বন্ধ করে দেই। আমরা এখন বলি যে খাবার সে খেতেই থাকবে, যদি যা খাচ্ছে তাও পায়খানা দিয়ে বের হয়ে যায় তাও খেতে হবে, তাহলে দুর্বল হবে না। এবং খাবারটা আমরা বেশিরভাগ প্রেসক্রাইব করি বাচ্চাদের, বলি যে একটু পোলার চালের ভাত, কাঁচা কলা, মুরগির মাংস, আলু সিদ্ধ এগুলো খাওয়াতে, এগুলো পায়খানাকে একটু শক্ত করে। সো এইগুলো ডায়রিয়ার সময় খেতে পারে। এছাড়া বাচ্চা পছন্দ যা অন্য খাবারটা, রেগুলার ফুডটা খাবে, রেগুলার ফুড তাকে দিতে হবে। কিন্তু অনেক সময় আমরা বলি যে এক বেলা একটু বেশি দেন বরং, কারণ তার তো এখন লস হচ্ছে।
আর আপনি যেটা বললেন যে কোন সময় আমরা ভর্তি করব বা জি স্যার, চিকিৎসা করব, কোন সময় হসপিটালে আসবো? যদি তার ডায়রিয়ার সাথে সাথে তার বমি হতে থাকে এবং জ্বর থাকে এবং বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে বাচ্চা লেথার্জিক হয়ে যায়, যেমন আমরা যেটা বলি আই শাঙ্কেন, মানে চোখ ভিতর দিকে চলে গিয়েছে, তার ইউরিন পাস হচ্ছে না, প্রস্রাব কম হচ্ছে, দিনের রাতে 24 ঘন্টার মধ্যে তার অন্তত 5-6 বার হতে হবে, সেটা হচ্ছে না, বাচ্চার ট্রাংটা ড্রাই হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, বাচ্চা আগের মতো প্লেফুল না, নড়াচড়া কম করছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে আর্জেন্টলি কোনো হসপিটাল অথবা একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। আমরা প্রথমেই যেই টপিকটি দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে শীতকালে শিশুদের যত্ন। আরও একটি রোগের কথা আপনি বলেছেন, নিউমোনিয়া। যেহেতু শীতকালে এখানে আবহাওয়ায় পরিবর্তন আসে, ঠান্ডা পড়ে, এক্ষেত্রে নিশ্চয়ই এই শ্বাসতন্ত্রের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়। তো এই নিউমোনিয়াটি আসলে কেন হয় বা শীতেই কেন বেশি? শীতে যেহেতু এটা রেসপিরেটরি প্রবলেম এবং শীতকালে এই প্রবলেমগুলোই বেশি হবে, কারণ এখানে এই সময়ে যে আবহাওয়াটা শুষ্ক আবহাওয়া থাকে, এই আবহাওয়াটাই কিন্তু শ্বাসযন্ত্রের শুষ্ক থাকায় এখানে ইনফেকশনটা সহজে হতে পারে। এবং বাচ্চাদের এই প্রবলেমটা এই সময় বেশি হবে, কারণ বাচ্চারা, আমার শীত লাগলে আমি কাপড় পরছি, আমি ব্যবস্থা নিতে পারছি, বাচ্চা কিন্তু সেভাবে ব্যবস্থা নিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে, এই জন্য আমি বলেছি যে শীত এবং গরম থেকে শীত হওয়ার সময় এবং শীত থেকে গরম, এই ট্রানজিশনাল পিরিয়ডটার সময় হয় বেশি। তাহলে ওই যে মা হয়তো তখনও ভাবছে যে এখনও শীত আসেনি, প্রস্তুতিটা নাই, পুরোপুরি যখন শীত চলে আসে তখন কিন্তু আবার সব কাপড় চোপড় সব কিছুই পরানো থাকে, প্রোটেকশন থাকে, রুম প্রোটেকশন থাকে, তখন এতটা হয় না। কিন্তু এই শুরুতেই এই জন্য এই রেসপিরেটরি ইনফেকশনগুলোই বেশি হয় শীতকালে, যেহেতু এটা শুষ্ক আবহাওয়ার জন্যই মেইনলি শ্বাস প্রশ্বাসের সমস্যা। সাবকনশাসলি আসলে আমরা এটি হতে সাহায্য করি। তো এই ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে গেল, তখন মা কি করবেন? নিউমোনিয়া কিছু লক্ষণ আছে যে ডাক্তার চিকিৎসকরাই বুঝতে পারবেন, আর কিছু আছে মা বাবাই বুঝতে পারবেন। যেমন জ্বর আসবে, বাচ্চা আগে যা খেত তার থেকে কম খাবে, রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা আমরা বলি, সেটা তো আমরা স্টেথো দিয়ে বুঝতে পারবো, ক্রেপস আছে, রঙ্কাই আছে, বাট পেশেন্টের মা বুঝবেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার ঘন ঘন শ্বাস নিচ্ছে, সে আগের মতো খেতে পারছে না, তার জ্বর আসছে, তার শোষ আওয়াজ হচ্ছে, বাঁশির সুরের মতো, যেটাকে আমরা রঙ্কাই বলি, বাঁশির সুরের মতো আওয়াজ হবে, শোষ আওয়াজ হবে। এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে অবশ্যই কাছাকাছি শিশু চিকিৎসকের কাছে দেখাতে হবে, সেখানে যেতে হবে। তো আমরা নিশ্চয়ই কিছু হোম রেমেডির কথা বলি অনেক সময়, যে বাড়িতেই কিছু নিরাময়যোগ্য কিছু পাথেয় রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলো কি কি? একদম ব্রেস্ট ফিডিং বেবিদের থেকেই শুরু করব। ব্রেস্ট ফিডিং বেবিদের তো ব্রেস্ট মিল্কটাই তার একটা মেইনলি, এবং এটাই তার জন্য মেইন ওষুধের মতোই কাজ করবে। এটা অ্যান্টিবডি বলেন, যাই বলেন, এটা তাকে যে কোনো রোগ থেকে কিন্তু প্রতিরোধে সাহায্য করে ব্রেস্ট ফিডিংটা। সো ব্রেস্ট ফিডিংটা তো একটা ইম্পর্টেন্টই। ইভেন যারা 6 মান্থের পরেও আছে, 2 বছর বয়স পর্যন্ত, তার সবাইকেই কিন্তু ব্রেস্ট ফিডিং করানো উচিত। যতদিন ব্রেস্ট ফিডিংটা আছে সেটা তাকে 2 বছর বয়স পর্যন্তই শুধুই ব্রেস্ট ফিডিং করাবে, এই সময় অন্য কোনো মিল্ক অ্যালাউড না। আর যেটা হচ্ছে এছাড়া হোম রেমেডি যেটা বলেছেন আপনি, এবং এটা WHO অ্যাপ্রুভ কিন্তু আছে, যে কুসুম গরম পানি করে এটা দিয়ে চিনি দিয়ে লেবুর শরবত, এটা WHOর অ্যাপ্রুভড কিন্তু রেমেডি, যে এটা খেলে, এবং আমরাও দেখেছি যে মা যদি বাচ্চাকে একটু কুসুম গরম পানি করে চিনি দিয়ে লেবুর শরবতটা 2 বেলা খাওয়ায়, তাহলে তার একটা সুদিং এফেক্ট থাকে, এবং যার জন্য বাচ্চার এই নিউমোনিয়ার সমস্যাটা অনেকটাই কমে যায়। আচ্ছা, নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা জানি এটি যেহেতু একটি মাইক্রো অর্গানিজম ঘটিত একটি রোগ, এক্ষেত্রে এক ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা দেখে থাকি। সেটি কতদিন পর্যন্ত ব্যবহার করতে বলেন আপনারা? অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক ইউজ করা হবে তার উপরে ডোজ আছে, বাট ইউজুয়ালি আমরা 5 থেকে 7 দিন হচ্ছে, যদি আনকমপ্লিকেটেড না হয় তাহলে নর্মালি আমরা 5 থেকে 7 দিনের বেশি অ্যান্টিবায়োটিক দিই না। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের জন্য স্পেশালি, সেটা হলো যে 2 বছরের নিচে বাচ্চাদের কিন্তু রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস নামে একটা কমন ইনফেকশন হয়। এইটা কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের খুব বেশি রুল নাই। সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাইরাল ইনফেকশন যেরকম 5-7 দিন থাকবে, 5-7 দিন পরে অটোমেটিকলি সাবসাইড করে যাবে। সেখানে অ্যান্টিবায়োটিক
অ্যাকসেপ্ট যদি আমি একজন চিকিৎসক যদি মনে করেন যে তার সেকেন্ডারি ইনফেকশনও হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, চেস্ট এক্সরে করলে বোঝা যাবে। যদি এর সাথে ভাইরাল ইনফেকশনের পাশাপাশি যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, সাসপেক্ট হয়, বাচ্চা যদি টক্সিক থাকে, তাহলে বাচ্চাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে। আদারওয়াইজ এই যেটা বললাম যে রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস দিয়ে যেটা হচ্ছে, এসব বাচ্চা কিন্তু হাসি খুশি বাসি, মানে বাচ্চা হাসি খুশি থাকবে, প্লেফুল থাকবে, বাচ্চার শো আওয়াজ হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এইটা 7 দিন থাকবে। 7 দিন আমাকে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলেই পেশেন্টকে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। অ্যাজ এ হোল একটি পরামর্শ জানতে চাইবো যে আপনার কি কি উপদেশ থাকবে, মায়েরা কিভাবে তার বাচ্চার যত্ন নিতে পারবেন এই শীতকালে? জি, এক্ষেত্রে আমি অলরেডি কিছুটা আলোচনা করেছি যে মেইন যে দুটো রোগের বিষয়ে আমাদের সাবধান থাকার প্রয়োজন। একটি হচ্ছে ডায়রিয়া আর একটি হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়ার জন্য আমাকে অবশ্যই বাচ্চাকে গরম রাখতে হবে এবং বাচ্চার রুম টেম্পারেচারটা যাতে নর্মাল থাকে, এবং বাচ্চা যদি একদম ছোট হয়, নিউনেট হয়, তাহলে তো অবশ্যই রুম টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট। বড় বাচ্চা হলেও 5 বছর, 7 বছর, 10 বছর, তাদেরকেও পুরোপুরি যে প্রোটেকশন, সেই প্রোটেকশনগুলো নিতে হবে, জামা কাপড় পরিয়ে রাখতে হবে। এবং যদি আমি যেই লক্ষণগুলো বলেছি যে শ্বাসকষ্ট এবং জ্বর, কাশি, এই লক্ষণগুলো যদি আসে নিউমোনিয়ার ক্ষেত্রে, অবশ্যই কাছাকাছি শিশু চিকিৎসকের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে হবে। সেম ডায়রিয়ার বিষয়টাও যে আমাকে ডিহাইড্রেশনটা মাথায় সবসময় রাখতে হবে। এটার জন্য আসলে খুব বেশি চিকিৎসক হওয়া লাগবে তাও না। মা বাবারা যদি একটু কনসাস হন যে ডায়রিয়া হয়েছে, তাহলে আমি তাকে স্যালাইন খাওয়াবো, তাকে পানি খাওয়াবো, সাদা পানি খাওয়াবো, ডাবের পানি খাওয়াবো, ঘরে পোলার চালের ভাত, কাঁচা কলা, মুরগি মাংস, আলু সিদ্ধ এগুলো খাওয়াবো। তাহলে কিন্তু প্রাইমারিভাবে তাকে ডিহাইড্রেশনটা আমরা প্রিভেন্ট করে ফেলতে পারি। আর যে বিষয়টা আপনি বলেছেন যে প্রিভেন্টেবল, মানে হয়নি ডায়রিয়া, কিন্তু যাতে না হয় তার জন্য এই শীতে আমাকে অবশ্যই ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য, শীতে কেন এটা সবসময়, এবং কোভিড আসলে বাড়িয়ে দিয়েছে আরো, যে সেটাই জানতে চাচ্ছিলাম স্যার, হাইজিনের ইম্পর্টেন্স কতটুকু? জি, হাইজিন অবশ্যই প্রিভেন্টেবল হচ্ছে হাইজিন। তাহলে আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে, বাচ্চাকে হাত দিয়ে খাওয়াতে হবে, মাকে হাত দিয়ে খেতে হবে, ইভেন বাসায় যে কাজের লোকরা থাকে তাদেরকেও টয়লেট থেকে এসে হাত ধুতে হবে, যে খাবারটা বানানোর আগে হাত ধুয়ে নিতে হবে। এখন কোভিডের জন্য আমরা এমনিতেও সেটা অ্যাডভাইস করছি সবসময় হাত ধোয়ার জন্য। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট, এবং বাচ্চাও যাতে যখন তখন যে কোনো কিছু না খায়, হাত না ধুয়ে। বাচ্চারা কিন্তু স্যার প্রায়ই যে কোনো জিনিস খেলনা মনে করে মুখে দিয়ে ফেলে, তো এক্ষেত্রে মায়েরা কি সতর্ক হতে পারেন? এক্ষেত্রে সতর্ক হতে হবে। তারপরেও যে বাচ্চা খাবে না তা না, কিন্তু একটা সার্টেন এইজে একটা বাচ্চাকে আপনি সারাক্ষণ চোখে চোখে রাখাও সম্ভব হয় না। তারপরে যতটুকু সম্ভব, এবং মা যদি সেরকম ক্লিন, যে জায়গাটায় সে খেলবে সেই জায়গাটা ক্লিন করে ওখানে খেলতে দেয়, যে টয়গুলো তাকে খেলতে দিবে সেগুলো যদি আগেই পরিষ্কার করে ভালো করে স্যানিটাইজ করে দেয়, তাহলে এটা অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়েছেন আমাদের। জি, আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।